Hello friends, welcome to Study Circle. Today's topic for CTET 2022 Paper 1 Environmental Studies NCERT topic Types of Plants and their Feature. আজকে আমি তোমাদের CTET এর সিলেবাসের টাইপ অফ প্ল্যান্টস অ্যান্ড দেয়ার ফিচার্স পড়াচ্ছি। ওখানে চ্যাপ্টারটার নাম ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, যার সাবথিম হলো প্ল্যান্ট। তো আমি আমার নিজের মতো করে একটু প্ল্যান্টগুলোকে ভাগ করেছি। বইয়ে প্রত্যেকটা প্ল্যান্টের আলাদা আলাদা ডেফিনেশন আছে, আলাদা আলাদা টাইপ আছে। তো সেটাকে আমি নিজের মতো করে একটু সহজে বোঝানোর জন্য কতগুলো ভাগে ভাগ করেছি, তাদের আলাদা রকম নাম দিয়েছি। তো তোমাদের যদি বুঝতে সুবিধে হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে এখানে টাইপ অফ প্ল্যান্টস অ্যান্ড দেয়ার ফিচার, গাছের বিভিন্ন ভাগ এবং তাদের বৈশিষ্ট্য। তো প্রথমে আমরা জানব উদ্ভিদকে আমরা কয় ভাগে ভাগ করছি। আমরা অনেক রকমভাবে উদ্ভিদকে ভাগ করতে পারি। প্রথমে আমরা যেমন ভাগ করেছিলাম দুটো টাইপে, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট আর একটা হলো অ্যাকোয়াটিক প্ল্যান্ট, অর্থাৎ স্থলজ উদ্ভিদ আর জলজ উদ্ভিদ। এবার আমরা সেটাকে ভাগ করেছিলাম তাদের বাসস্থানের উপর ভিত্তি করে। এবার আমি উদ্ভিদগুলোকে ভাগ করব বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে। প্রথমে যেটা টাইপ রয়েছে ডিফারেন্ট টাইপ অফ প্ল্যান্টস অন দ্য বেসিস অফ ফিজিক্যাল ক্যারেক্টার, তাদের যে ভৌত দশা, তাদের যে দেহের গঠন কীরকম তার উপর ডিপেন্ড করে আমরা উদ্ভিদগুলোকে ভাগ করেছি। এটা একটা টাইপ। তারপরে সেকেন্ড টাইপে প্ল্যান্টগুলোকে ভাগ করা হয়েছে সেকেন্ড টাইপটা হলো টাইপস অফ প্ল্যান্টস অন দ্য বেসিস অফ লাইফ স্প্যান। তারা কতদিন বাঁচে, তাদের কতদিন সময় লাগে তাদের একটা টোটাল জীবনচক্র কমপ্লিট করতে, তার উপর ডিপেন্ড করে উদ্ভিদগুলোকে ভাগ করা হয়েছে। আর একটা টাইপ হলো নাম্বার 3, other type of plants on the basis of their requirements of water and nature of the soil. আর একটা টাইপ হলো যে তাদের পরিবেশের উপর, অর্থাৎ তারা তাদের দেহে কতটা জলের প্রয়োজন, পরিবেশে কতটা জল আছে, মাটিতে কতটা জল আছে, সমস্ত কিছু একটা পরিবেশের উপর ডিপেন্ড করে, মাটির উপর ডিপেন্ড করে, জলের উপর ডিপেন্ড করে, তাদের রিকোয়ারমেন্টস, তাদের যে উপাদানগুলো প্রয়োজন তাদের উপর ডিপেন্ড করে উদ্ভিদগুলোকে ভাগ করা হয়েছে। আর একটা টাইপের উপর ডিপেন্ড করে প্ল্যান্টগুলোকে ভাগ করা হয়েছে, সেটা হলো ফিউ স্পেশাল প্ল্যান্টস এন দেয়ার ইউনিক ফিচার। তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য কোনো উদ্ভিদের ক্ষেত্রে নেই। তো সেই প্ল্যান্টগুলো স্পেশাল প্ল্যান্ট। তো তারা হলো একটা টাইপের প্ল্যান্ট। তো আমি এখানে প্ল্যান্টগুলোকে 4টা ক্যাটাগরিতে ভাগ করেছি। সেখানে আমরা প্রথমে কি দেখতে পেলাম, তাদের দেহের গঠন বা ফিজিক্যাল ক্যারেক্টার অনুযায়ী ভাগ করেছি। সেকেন্ড কি দেখতে পেলাম, যে তারা কত বছর তাদের টাইম মানে জীবনটা কমপ্লিট করতে সময় নেয় বা তাদের লাইফ সাইকেলটা কত দিনের, সেটার উপর ডিপেন্ড করে ভাগ করেছি। 3 নম্বরে দেখলাম আমরা তাদের জল, মাটির ভিতরে জলের পরিমাণ, মাটির নেচার কেমন, প্রকৃতি কেমন, তার উপর ডিপেন্ড করে উদ্ভিদগুলোকে ভাগ করেছি। আর 4 নম্বর আমরা কিছু স্পেশাল প্ল্যান্ট আছে যাদের আলাদা ক্যাটাগরিতে ফেলেছি তাদের নিজস্ব বৈশিষ্ট্যের ভিত্তিতে। ঠিক আছে, তাহলে আমরা 4 রকমের প্ল্যান্টের কথা জানলাম। প্রথমে এবার আমরা জানবো যে ডিফারেন্ট টাইপ অফ প্ল্যান্ট অফ দেয়ার বেসিস ফিজিক্যাল ক্যারেক্টার। ঠিক আছে, তাদের যে দেহের গঠন তার উপর ডিপেন্ড করে প্ল্যান্টগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে। তাদের বিভিন্ন রকম ভাবে ভাগ করা হয়েছে, তাদের নাম দেওয়া হয়েছে। প্রথমে আছে হার্বস। ইট ইজ আ ডেলিকেট সিড বেয়ারিং প্ল্যান্ট হুইচ ল্যাকস অফ এ উডি স্টেম অ্যান্ড ইট ক্যান নট স্ট্যান্ড ইরেক্ট. Herbs are commonly used for flavoring food as medicines and perfumes. Example: brinjal, coriander, tomato, tulsi, etc. তাহলে প্রথমে যে হার্বসের কথা বলা হয়েছে, হার্ব অর্থাৎ আমরা জানি যেগুলো খাবারের ফ্লেভার আসে, যে গাছগুলোর পাতা আমরা কেটে দিই, কুচিয়ে দিই, ভেজে দিই, সেগুলোর ফলে কি হয়, খাবারের একটা নির্দিষ্ট স্বাদ আসে, গন্ধ আসে।
তাই না? আর কি এদের নিজস্ব মেডিসিনাল বা ঔষধি ভ্যালু রয়েছে, মানে এরা অন্যান্য রোগবাগের জন্য কাজ করে, তাদের একটা ভ্যালু রয়েছে, মেডিসিনস ভ্যালু। তো তারা হচ্ছে আমরা জানি কোরিয়ান্ডার, আমরা খাবারে প্রচুর পরিমাণে ব্যবহার করি ধনে পাতা। আর কি তুলসী, আমরা যখন কাশি হয়, জ্বর হয়, গলা ব্যথা করে, তখন আমরা তুলসী কিন্তু মধু দিয়ে খাই, অনেক সময় কাঁচা তুলসী পাতাও আমরা খাই। আর কি আর আছে ব্রিঞ্জাল, টমেটোটাও কিন্তু হার্বসের মধ্যে পড়ছে, গাছগুলো যেহেতু এবার গাছের বৈশিষ্ট্যটা আমি বলছি, তার আগে টমেটোটাও হার্বসের মধ্যে পড়ছে, আর ব্রিঞ্জাল অর্থাৎ বেগুনটাও হচ্ছে হার্বসের মধ্যে পড়ছে। তাহলে হার্বসের মধ্যে কারা পড়ছে, এক্সাম্পলগুলো মনে রাখবে, তুলসী, টমেটো, কোরিয়ান্ডার, ব্রিঞ্জাল। প্রথমে যে গাছটা সেটা হলো কোরিয়ান্ডার, ধনেপাতা গাছ। তারপর একটা হচ্ছে পুদিনা পাতা বা মিন্ট, যেটাকে একটা তুলসীর টাইপ এটাও। আর তারপর একটা তুলসী গাছ, আর তারপর একটা ধনেপাতা গাছটা কেমন সেটা একটু তোমরা দেখো। এবার এদের বৈশিষ্ট্য কি, গাছগুলো সহজেই সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। এখানে ধনেপাতা গাছগুলো সোজা আছে, সবগুলো একসঙ্গে আছে তাই, কিন্তু এরা কাষ্ঠল নয়, ঠিক আছে? এরা সোজা, যদি একটু হাওয়া হয় বা একটু ঝড় ওঠে এরা কিন্তু সেই শুয়ে পড়ে, মাটির সঙ্গে একপাশে ঢালু হয়ে যায়। তো এরা সহজেই সোজাভাবে দাঁড়াতে পারে না। এদের যে কাণ্ডটা হয় সেটা খুব নরম হয়, দেখে বুঝতে পারছো সব সবুজ গাছটার। তো এরা আরেকটা জিনিস দেখো, যেহেতু গাছটার পুরো কাণ্ডগুলো সবুজ, কিন্তু এরা কাণ্ড দিয়েও কিন্তু তখন শালক সংশ্লেষ করছে। ঠিক আছে, তো বুঝতে পারলে। এরপরে আসছি সার্বস, যেটাকে বলছে ইট ইজ আ স্মল টু মিডিয়াম সাইজ উডি প্ল্যান্ট। ইটস স্টেম ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ আ ট্রি। ইন সার্বস সেভারাল মেন্স stems arise at or near the ground. Example rose, bougainvillea and cotton. হার্বস তো আমরা জানলাম কি, সার্বসটা হলো হার্বসের থেকে একটু বড় গাছ। মানে হার্ব গাছগুলো কিরকম হয়, একেবারে নরম হয়, কাষ্ঠল হয় না, মাটিতে সোজাভাবে দাঁড়াতে পারে না। আর সার্বসগুলো কি হয়, মাটিতে সোজাভাবে দাঁড়াতে পারে, হার্বসের থেকে একটু শক্তিশালী হয়, মিডিয়াম সাইজের উডি প্ল্যান্ট হয়। মানে গাছগুলো খুব একটা বড় হয় না, মিডিয়াম সাইজের হয়, আর হালকা কাষ্ঠল হয়, মানে খুব কাষ্ঠল হয় না কিন্তু কাষ্ঠল হয়, বড় গাছের থেকে কম কাষ্ঠল হয়। এটা হচ্ছে এই গাছটার বৈশিষ্ট্য। এরা মাটির থেকে খুব বেশি উঁচুতে থাকে না। উদাহরণ হচ্ছে গোলাপ গাছ, কাগজ ফুল গাছ, যেটাকে বলছে বুগনভালিয়া, কাগজ ফুলের নাম হলো বুগনভালিয়া, আর কটন। আমরা যে তুলো পাই, আমরা শুধুমাত্র শিমুল গাছ থেকে তুলো পাই না, সেটা একটা টাইপ অফ তুলো, কিন্তু আমরা যে কটন গাছের তুলো পাই, কটন কিন্তু একটা আলাদা গাছ, যেখান থেকে আমরা তুলো পাই, সেটা কিন্তু ওই গোলাপ ফুলের মতোই ছোটখাটো গাছ হয়। ঠিক আছে, তারপরে বলছে ট্রিজ। They are strong plants, may be very tall or medium height. Stems are strong, woody, and are known as trunk. Branches grow out of the tree's trunk. Mango tree, banyan tree. ঠিক আছে, তো এখানে গাছ, ট্রি অর্থাৎ আমরা জানি গাছ, গাছগুলো কিরকম হয়, ভীষণ শক্তিশালী হয়, শক্তপোক্ত হয়, কাণ্ডটা ভীষণ মোটা হয়, যেটাকে ট্রাঙ্ক বলে, কাণ্ডটাকে ট্রাঙ্ক বলে যেহেতু অনেক মোটা হয়। আর কি সেখান থেকে অনেক শাখা প্রশাখা বেরোয়। ঠিক আছে, গাছের শাখা প্রশাখা বেরোয়। এরকম উদাহরণ কি, আম গাছ, বট গাছ। এই যে আম গাছটা খুব কাষ্ঠল, এটা ছোট আম গাছ, কিন্তু আম গাছ অনেক বড় হয়। তেমনি এই বট গাছটার পাশে একটা কেউ দাঁড়িয়ে আছে, দেখো, দেখলেই বুঝতে পারবে যে একটা বট গাছ কত বড় হতে পারে। তেমনি তাদের মূলগুলো কিন্তু মাটির নিচে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে থাকে, কারণ উপরে গাছের পোর্শনটা যদি বড় হয়, নিচে যদি মূল কম হয়, তাহলে গাছটা তো মাটিকে দৃঢ়ভাবে আটকে রাখতে পারবে না, তাই না? তারপরে বলছে ক্লাইম্বার। They are the plant that does not have stem, and if stem is present, it is very weak. These plants grow readily on support or over other plants. Example, Mali plant, grapevine, pea, etc. ক্লাইম্বারের ক্ষেত্রে নাম শুনে বোঝা যাচ্ছে ক্লাইম্বার মানে উঠে পড়ে, তাই তো, কোনো জায়গায় চড়ে। তো ক্লাইম্বার মানে হচ্ছে এখানে যাদের কাণ্ড থাকে কিন্তু কাণ্ডটা খুব দুর্বল। ঠিক আছে, এতটাই দুর্বল যে তারা কোনোভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে না, তারা অন্য গাছের সাপোর্ট হয়ে তারপরে উপরে ওঠে। অর্থাৎ পাশে যদি অন্য একটা গাছ থাকে, সেই গাছটাকে বেয়ে বেয়ে তারপরে কিন্তু গাছটা উপরের দিকে ওঠে। এরকম গাছের উদাহরণ হলো মানি প্ল্যান্ট,
মানি প্ল্যান্ট মানে এখানে টাকার গাছ নয়, মানি প্ল্যান্ট বলতে এইরকম সৌন্দর্য দেখতে গাছগুলোকে মানি প্ল্যান্ট বলে অনেক সময়। আর হচ্ছে গ্রেপা ভাইন মানে আঙুর গাছ, আর পি হচ্ছে মটরশুঁটি গাছ। ঠিক আছে, তো দেখো ছবিগুলো, এদের কাণ্ডগুলো খুবই দুর্বল প্রকৃতির হয়। আর এখানে আকর্ষ আছে, যেগুলো সরু সরু হয়, এগুলো কিন্তু কাণ্ডটাকে ধরে ধরে, অন্য শক্তপোক্ত গাছের কাণ্ড ধরে ধরে বেয়ে বেয়ে উপরে ওঠে, এটাকে আকর্ষ বলে। তারপরে হচ্ছে ক্রিপার্স। These plants also have very weak stems and plants creep along the surface of ground and spread on the ground. Example, watermelon, pumpkin and bottle gourd. ক্রিপার হলো, আগেরগুলো আমরা দেখলাম ক্লাইম্বার, ক্লাইম্বার হচ্ছে অন্য গাছকে বেয়ে বেয়ে উঠে পড়ে, কিন্তু ক্রিপার অন্য গাছকে বেয়ে ওঠে না, তারা মাটিতেই লতিয়ে থাকে, মাটির সঙ্গেই একেবারে মাটির সারফেসে লতিয়ে থাকে। এদেরও কাণ্ডটা খুব দুর্বল প্রকৃতির হয় আর মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এরকম গাছ আমরা দেখেছি ওয়াটারমেলন, পাম্পকিন অ্যান্ড বোটল গোর্ড। ছবিটা একবার দেখে নাও। এখানে পাম্পকিন কুমড়ো গাছটা কেমন দেখতে দেখো, মাটির সঙ্গে আছে, তেমনি তরমুজ গাছটাও সেম ভাবে মাটির সঙ্গে আছে, বোটল গোর্ডটাও মাটির সঙ্গে আছে। আর একটা উদাহরণ মনে রাখবে, মাস্ক মেলন, এটাও এক টাইপের ওয়াটারমেলন। ঠিক আছে, এগুলো কিসের উদাহরণ? এগুলো ক্রিপারের উদাহরণ। ঠিক আছে, তারপরের একটা টাইপের প্ল্যান্ট হলো সেকেন্ড টাইপ অফ প্ল্যান্ট অন দ্য বেসিস অফ লাইফ স্প্যান। ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস অন দ্য বেসিস অফ লাইফ স্প্যান আর গিভেন বিলো। তাদের জীবন চক্রের উপর ডিপেন্ড করে এদেরকে ভাগ করা হয়েছে। এদের তিনটে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যানুয়াল প্ল্যান্টস, আর একটা হলো বাইনিয়াল প্ল্যান্টস, আর একটা হলো পেরিনিয়াল প্ল্যান্টস। অ্যানুয়াল প্ল্যান্টস কাদের বলছে? These plants complete their whole life cycle within a year from germination of seed to production of seeds. বলছে এই ধরনের গাছগুলোর যে পুরো জীবন চক্রটা হয় সেটা এক বছরে কমপ্লিট হয়। কি থেকে কি পর্যন্ত? একটা বীজের অঙ্কুরোদ্গম থেকে আর একটা বীজ পর্যন্ত, মানে একটা গাছ বসানো হলো, একটা মানে গাছ তো বসানো হয় না, বীজ ছড়ানো হলো মাটিতে। ঠিক আছে, যেমন ধান গাছ, ধরো ধানের বীজ আমরা মাঠে ছড়াতে দেখেছি, তারপরে ধান গাছটাও বড় হয়, সেই বীজ থেকে ধান গাছটা বড় হওয়ার পরে সেই ধান গাছের আবার নতুন ফল বেরোয়, মানে ধান হয়, তাই তো? সেই বীজ থেকে ধান গাছ হওয়া পর্যন্ত একটা গোটা বছর চলে যায়। তো সেটা হচ্ছে এক বছরে যেহেতু উদ্ভিদটা হয় সেটাকে বলছে অ্যানুয়াল প্ল্যান্টস। তাহলে উদাহরণ কি কি? হুইট, মাইজ, সানফ্লাওয়ার। উদাহরণ হলো গম, ভুট্টা আর সূর্যমুখী। এটা গম গাছের ছবি, তেমনি ধান গাছও হয়। প্যাডি হলো ধান গাছের ইংরেজি নাম। ঠিক আছে, তাহলে হুইট, মাইজ আর সানফ্লাওয়ার হচ্ছে অ্যানুয়াল প্ল্যান্ট। এরপরে আসছি বাইনিয়াল প্ল্যান্টস। দিস প্ল্যান্টস টেক 2 years টু কমপ্লিট দেয়ার বায়োলজিক্যাল লাইফ সাইকেল। বাইনিয়াল অর্থাৎ হচ্ছে দ্বিবর্ষজীবী উদ্ভিদ, মানে 2 বছর টাইম লাগে এদের গোটা জীবনচক্রটা কমপ্লিট করতে। ইন ফার্স্ট ইয়ার প্ল্যান্ট গ্রোজ রুটস, স্টেম, লিভস, and in the second season bear flowers. Example, carrot, radish, etc. তো এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে প্রথম বছরে এদের কি হয়? প্রথম বছর এদের মূলটা গ্রো করে, তারপরে আস্তে আস্তে কাণ্ডটা গ্রো করে, তারপরে পাতাগুলো গ্রো করে। তারপরের বছর এদের ফুল হয়, ফুল থেকে তারপর ফল হয়। এবার এই ধরনের গাছগুলোর আমরা দুটো দেখতে পাচ্ছি, ক্যারট আর রেডিস। তাহলে ক্যারট আর রেডিসের ক্ষেত্রে তো এরা মূলে উৎপন্ন, মানে মূল থেকে হয়, তাই না? তো এই গাছের ফুল তো আমরা দেখতে পাই না। তো এক্ষেত্রে আমরা এটা মনে রাখবো যে প্রথম বছরে এদের মূল, কাণ্ড আর পাতা বৃদ্ধি পায়, সেকেন্ড বছর এদের ফুল তৈরি হয়। ঠিক আছে, এইটুকুই মনে রাখবো। তারপরে পেরিনিয়াল প্ল্যান্টস, যেটাকে বলা হয় বহু বর্ষজীবী উদ্ভিদ। দিস প্ল্যান্টস লিভ ফর মেনি গ্রোয়িং সিজন। এরা অনেক দিন ধরে বাঁচে। ঠিক আছে, এই গাছগুলো অনেক দিন ধরে বাঁচে। আর রুটস অফ দিস প্ল্যান্টস ডেভেলপিং ইন লার্জ এরিয়া। এই গাছের যে মূলটা হয় সেটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে থাকে। পেরিনিয়াল ফ্লাওয়ারিং প্ল্যান্ট গ্রোজ অ্যান্ড ব্লুমস ইন দ্য স্প্রিং অ্যান্ড সামার। এদের যে ফুলটা ফোটে, যে ফুলের মুকুলগুলো হয় বসন্তকালে এবং গরমের সময়ে কিন্তু ফোটে, স্প্রিং অ্যান্ড সামার টাইম, অ্যান্ড ডাইজ ব্যাক ইন অটাম অ্যান্ড উইন্টার। এবং ঠিক যখন শরৎকাল আসে আর শীতকাল আসে সেই সময় এই গাছগুলোর মারা যায়, অর্থাৎ এদের পাতা ঝরে যায়, গাছগুলো শুকিয়ে যায়। দেন এগেন রিটার্ন উইথ ফ্লাওয়ারিং ইন দ্য নেক্সট সামার ফ্রম দ্য সেম রুট। ঠিক পরের বছর আবার গরমকালে সেম জায়গা থেকে
আবার নতুন পাতার তৈরি হয়, আবার নতুন গাছ উৎপন্ন হয়। ঠিক আছে, উদাহরণ কি? আম গাছ, আপেল গাছ। এরপরের টাইপটা হলো অন দ্য বেসিস অফ দেয়ার রিকোয়ারমেন্টস অফ ওয়াটার অ্যান্ড নেচার অফ দ্য সয়েল। জল এবং মাটির প্রকৃতির উপর ডিপেন্ড করে গাছগুলোকে ভাগ করা হয়েছে। তো এদের কিভাবে বলা হয়? এদের কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, যাদের নাম হলো হাইড্রোফাইটস, জেরোফাইটস, মেসোফাইটস অ্যান্ড হ্যালোফাইটস। চারটে ভাগে ভাগ করা হয়েছে মাটির প্রকৃতি এবং জলের প্রকৃতির উপর ভিত্তি করে। হাইড্রোফাইটস কাদের বলছে? Plants that grow in water, example lotus, water lily. This plant have different adaptation like coating of wax on the surface of leaves. হাইড্রো অর্থাৎ জল, আর হাইড্রোফাইট অর্থাৎ জলাকর্ষী উদ্ভিদ, যারা জলে জন্মায়। ঠিক আছে, জলে জন্মায় এরকম উদ্ভিদের নাম আমরা জানি লোটাস আর ওয়াটার লিলি। এবার দুটো ছবি দেখে বুঝতে পারবে যে এদের দুজনাকে তোমরা আলাদা করতে পারছো না। কিছু স্পেশাল একটু ক্যারেক্টারিস্টিক থাকবে যাদের দেখে বুঝতে পারবে এটা ওয়াটার লিলি, এটা লোটাস। ঠিক আছে, তো সেটা ফুলের মাঝের অংশটা দেখে তোমরা বুঝতে পারবে। লোটাসের ক্ষেত্রে সাইড দিয়ে এগুলো বেরিয়ে আছে, আর ওয়াটার লিলির ক্ষেত্রে উপর হয়ে থাকে। ঠিক আছে, তো এটা দেখে ওইভাবে বুঝতে হবে না, ছবি তো আসছে না, উদাহরণটা দরকার লোটাস আর ওয়াটার লিলি। এবার এদের একটা ডিফারেন্ট অ্যাডাপশন রয়েছে, মানে এদের একটা অভিযোজনগত বৈশিষ্ট্য রয়েছে। কি? এদের পাতাতে মোমের আস্তরণ থাকে। তাহলে হাইড্রোফাইটস এর একটা অভিযোজনগত বৈশিষ্ট্য কি, যেটাকে বলা হয় অ্যাডাপ্টেশন? এটা হচ্ছে এদের পাতায় কি থাকে? লাইক কোটিং অফ ওয়াক্স অন দ্য সারফেস অফ লিভস, মোমের আস্তরণ থাকে। এই লাইনটা মনে রাখবে। তারপরে আসছি জেরোফাইটস। দিস প্ল্যান্ট নর্মালি গ্রোজ ইন দোজ এরিয়াস which have deficient water supply like desert conditions. This plant normally have deep roots, pointed, waxy and small leaves. Example, cacti, pineapple. তো এই ধরনের গাছগুলো কোথায় জন্মায়? যেখানে জলের ঘাটতি রয়েছে, অর্থাৎ মরুভূমি এলাকায়, বালিয়াড়ি এলাকায়। তাদের কি হয়? এদের মূলগুলো খুব ডিপে যায়, অর্থাৎ মাটির নিচে এরা জল কোন দিকে আছে সেটা খোঁজে। আর কি, এদের পাতাগুলো এদের পাতাতেও মোমের আস্তরণ থাকে, যেটাকে কিউটিকল বলে। ঠিক আছে, কিউটিকল বলে। আর পাতাগুলো খুব ছোট ছোট হয়, আর পাতাতে অনেক সময় কাঁটা দেখতে পাওয়া যায়, যেমন ফণিমনসা, ক্যাকটাস জাতীয় গাছগুলোকে আমরা কাঁটা দেখতে পাই। আর একটা উদাহরণ হচ্ছে পাইনাপেল। দেখো, পাইনাপেলের গায়েও আমরা কাঁটা দেখতে পাবো। ঠিক আছে, এটা হচ্ছে এদের বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে মেসোফাইট। These plants normally grows in an environment which is neither very dry nor very wet. অর্থাৎ যেখানে বেশি গরমও নেই, বেশি শীতও নেই, অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলে এই ধরনের গাছ দেখতে পাওয়া যায়। যেমন হচ্ছে আমাদের এখানে প্রচুর আম গাছ আছে, প্রচুর নিম গাছ আছে, তাই তো? তাহলে আম গাছ আর নিম গাছ আমাদের এখানে দেখতে পাওয়া যায়। সেটাকে কি বলা? যেখানে নাতিশীতোষ্ণ, যেখানে ওয়েদারটা হচ্ছে নেইদার ভেরি ড্রাই অর ভেরি ওয়েট, সেখানে হচ্ছে মেসোফাইট জাতীয় গাছ জন্মায়। শুধু এইটুকু মনে রাখতে হবে, দ্য অ্যান এনভায়রনমেন্ট হুইচ ইজ নেইদার ভেরি ড্রাই অর ভেরি ওয়েট, সেটা হচ্ছে মেসোফাইট, লাইক ম্যাঙ্গো অর নিম। নেক্সট হচ্ছে হ্যালোফাইটস। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যালোফাইটসটা। আর হ্যালোফাইটসের সঙ্গে জেরোফাইটসটা অনেক সময় গুলিয়ে যায়। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি বলেছিলাম? প্রথমে একবার দেখে নাও। প্রথমে আমরা বলেছিলাম, প্রথমে ছিল হাইড্রোফাইটস। ঠিক আছে, হাইড্রো অর্থাৎ জল, জল থেকে এসছে হাইড্রোফাইট, কে লোটাস আর ওয়াটার লিলি। তারপরে জেরোফাইট। জেরোফাইটের সঙ্গে হ্যালোফাইটসটা গুলিয়ে ফেলবে না। জেরোফাইটসটা হচ্ছে মরুভূমিতে যে সকল গাছ থাকে ডেজার্ট কন্ডিশনে, যেমন হচ্ছে ফণিমনসা, পাইনাপেল, সেটা হচ্ছে জেরোফাইট। আর হ্যালোফাইটস, মেসোফাইটসটা তো আলাদা, এটা তেমন ভাবে মনে থেকেই যাবে। হ্যালোফাইটসটা হলো দিস প্ল্যান্ট ইউজুয়ালি গ্রো ইন স্যালাইন সয়েল ম্যানগ্রোভস, অর্থাৎ লবণাক্ত জলে, লবণাক্ত মাটিতে লবণাক্ত জল যেখানে, সেখানে জন্মায়, অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্যে জন্মায়। আমরা জানি কোথায়? সুন্দরবনের ম্যানগ্রোভ জাতীয় গাছ দেখা যায়, তাই তো? সুন্দরবনের নামটা মনে রাখবে। এদের স্পেশাল অ্যাডাপশন ইন রুট লাইক দে শো গ্রোথ অ্যাবভ দ্য সারফেস অফ ল্যান্ড। এদের একটা স্পেশাল অ্যাডাপশন হলো, অভিযোজনগত বৈশিষ্ট্য হলো যে এদের যে মূলগুলো হয় তারা কি হয়? মাটি ভেদ করে উপরের দিকে চলে আসে। এক্সাম্পল রাইজোফোরা।
কেন এমন হয়, মাটি ভেদ করে কেন মূলগুলো চলে আসে? তো এটা যেহেতু অভিযোজনগত বৈশিষ্ট্য, অভিযোজনগত বৈশিষ্ট্য মানে হচ্ছে যে উদ্ভিদ যে জায়গায় জন্মাচ্ছে তার কোনো কিছু অসুবিধা হলে সে তার নিজেদের একটা অভিযোজনগত বৈশিষ্ট্য তৈরি করে ফেলে দীর্ঘদিন পর, যাতে সেই অসুবিধাটার জন্য ঠিক তারা নিজেদের সুবিধার পথ খুঁজে নেয়। ঠিক আছে, সেই পরিবেশে তাদের মানিয়ে নেওয়ার চেষ্টা করে, সেই পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতাটাকেই অভিযোজনগত বৈশিষ্ট্য বলে। ঠিক আছে, এবার হ্যালোফাইটসের যে মূলগুলো উপরের দিকে চলে আসে সেটা কেন হয়? ছবিটা এখানে দেখো, নিউম্যাটোফোর্স বলে। এই যে মূলগুলো উপরের দিকে চলে আসে এটাকে নিউম্যাটোফোর বলে। তো ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের ক্ষেত্রে মাটি আর জলে প্রচুর পরিমাণে লবণ থাকে, তো তাদের অক্সিজেন নিতে অসুবিধা হয়। সেই অক্সিজেন নেওয়ার জন্য তারা জলের ভিতর না থেকে তাদের মূলগুলো নিচে, যেহেতু প্রচুর জল থাকে মাটির নিচেও, তো তাদের শ্বাস নিতে অসুবিধা হয়। তো তখন তারা কি করে, গাছগুলো নিঃশ্বাসের জন্য মূলগুলো উপরের দিকে চলে আসে মাটি ভেদ করে, তাদের নিঃশ্বাস প্রশ্বাসের জন্য, ব্রিদিং এর জন্য। সেই জন্য তাদের মূলগুলো মাটি ভেদ করে উপরে চলে আসে। আরেকটা ম্যানগ্রোভের বৈশিষ্ট্য হলো অনেক সময় গাছের ডাল থেকে ঠেস মূল দেখা যায়। ঠিক আছে, সাপোর্ট লাইক পিলারের মতো। ঠিক আছে, অনেক সময় গাছগুলো নদীর দিকে ঝুলে পড়লে ঠেস মূল দেখা যায়, যেগুলো গাছটাকে আঁকড়ে ধরে রাখে। এগুলো হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য। তো আজকে আমি 3টে টাইপের গাছের কথা বলে দিলাম, আর একটা পার্ট বাকি থাকছে, ফিউ স্পেশাল প্ল্যান্টস অ্যান্ড দেয়ার ইউনিক ফিচার। সেইটার সঙ্গে প্ল্যান্টটা চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তার সঙ্গে এই যে 4 নম্বর পয়েন্টের সঙ্গে আর দুটো জিনিস থাকবে, যেখানে থাকবে যে শিশুদের ডেভেলপমেন্টে প্ল্যান্ট কিভাবে হেল্প করে, আর একটা হচ্ছে প্ল্যান্ট আমাদের দৈনন্দিন জীবনে কতটা উপকার করে। ঠিক আছে, এই 3টে জিনিস আমি নেক্সট ভিডিওতে প্ল্যান্টের সেকেন্ড পার্ট হিসেবে বলে দেবো, তাহলে প্ল্যান্ট চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আর বাকি থাকবে অ্যানিম্যাল চ্যাপ্টার। তো অ্যানিম্যাল চ্যাপ্টারটা হয়ে গেলে পুরো যে চ্যাপ্টার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পুরো সাবথিম রয়েছে 4টে, হিসাব করতে গেলে টোটাল 5খানা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হচ্ছে। সাবথিমগুলোকে যদি চ্যাপ্টার ওয়াইজ ধরি, আর যদি চ্যাপ্টার ওয়াইজ না ধরি তাহলে টোটাল 1খানা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হচ্ছে। আশা করি ভিডিও ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করো, আর অনেক অনেক করে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, কারণ পরীক্ষার আর দেরি নেই, ডিসেম্বরের পরীক্ষা, যাতে সবাই ভিডিওগুলো দেখে জিনিসগুলো সম্পর্কে বুঝতে পারে। আমি একদম পুরোপুরি সিটেটের সিলেবাস অনুযায়ী পড়াচ্ছি, প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে আমি তোমাদের পড়াচ্ছি। আরও চেষ্টা করছি নতুন নতুন কিছু এই পড়ার মধ্যে এক্সট্রা অ্যাড করার, সেগুলোও সব সিলেবাসের মধ্যে আছে, যেগুলো হয়তো বইয়ের মধ্যে নেই বা অন্য এনসিইআরটির বইয়ে বুঝতে অসুবিধা হয়, তো সেগুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। সো থ্যাংক ইউ। ইফ ইউ ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।